তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো যে ফটোশপ। ফটোশপের বেসিক বিষয়গুলো আমরা আজকে কভার করার চেষ্টা করব। এখান থেকে আমরা চলে যাব। আমরা এটা ফটোশপ ওপেন করলাম। এই আমরা ফাইল থেকে ওপেন। ও, মানে অ্যাপস নামাইতেন কম্পিউটারের জন্য? আপনি গেট ইনটু পিসি ফাইলশেয়ার.কম থেকে গেট ইনটু পিসি অথবা ফাইলশেয়ার। হুম হুম, ফাইলশেয়ার থেকে নামাইতে পারেন। এখানে যেমন এডোবির প্রোডাক্ট। এটাও এখানে নামাই। এগুলা তো আপনার পেড, কিন্তু ওই ডিরেক্ট ক্র্যাক ভার্সন হিসেবে নামায় ব্যবহার করতে হবে। হ্যাঁ, ইনডিজাইন আছে, এডোবি ইলাস্ট্রেটর আছে, এডোবি ফটোশপ আছে। ইনডিজাইন হইলো প্রিমিয়ার প্রো হইলো ভিডিও এডিটিং এর জন্য, আর ইনডিজাইনটা হইলো পাবলিকেশন, প্রিন্ট পাবলিকেশন ডিজাইনের জন্য। তো আমাদের এখানে মূলত আপনার ইলাস্ট্রেটর আর ফটোশপটা দেখানো হয়, কি স্পেশালি ইলাস্ট্রেটর বেসড, প্রজেক্ট বেসড কাজগুলা। আর এই দুইটা সফটওয়্যার আপনি পারলে ভালোভাবে, ইনডিজাইন এমনিতে পারা যায়। ঠিক আছে, সেমই ইন্টারফেস সবকিছু সেম। আর প্রিমিয়ার প্রো হলো ভিডিও এডিটিং এর জন্য। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, আপনি ভিডিও এডিটিং করার জন্য, ভিডিওকে কি বলে ভালোভাবে এডিট করার জন্য এটা পারফেক্ট কি প্রফেশনাল সফটওয়্যার। তো এই ভিডিও এডিটিং এর কাজটা আপনি ক্যাপকাট দিয়ে করতে পারেন, কিন্তু ক্যাপকাট চেয়ে বেস্ট বেটার প্রফেশনাল হইলো প্রিমিয়ার প্রো। ক্যাপকাট দিয়ে অনেক প্রফেশনাল কাজ করা যায় যদি আপনি ওই পর্যায়ে করতে পারেন কি। আর একটা হলো আফটার ইফেক্ট, এডোবি আফটার ইফেক্ট, এটা হলো অ্যানিমেশন করার জন্য। ঠিক আছে, অ্যানিমেশন ভিডিও, লোগো অ্যানিমেশন, তারপরে ইন্ট্রো আউটরো অ্যানিমেশন গুলো আছে না, প্রফেশনাল অ্যানিমেশনের জন্য এগুলা। তারপরে 2D এক্সপ্লেইনার ভিডিও, 3D এক্সপ্লেইনার ভিডিওর জন্য আমরা এই মানে প্রিমিয়ার আফটার ইফেক্টটা ব্যবহার করতে পারি। আর এই দুইটা আপনার যখন প্রিমিয়ার প্রো, আফটার ইফেক্ট এই দুইটার কম্বিনেশনে কাজ পারবেন, তাইলে আপনি যে কোনো ভিডিওকে আপনি অ্যানিমেশন এবং ভিডিও দুটোটাকে কম্বাইন করতে পারবেন। ঠিক আছে। সারা পৃথিবীতে যত প্রফেশনাল কাজগুলো হয় এই দুইটা সফটওয়্যার দিয়ে ভিডিও এডিটিং এর কাজ হয়। আর গ্রাফিক ডিজাইনের কাজগুলোর জন্য মূলত অ্যাডোবি ইলাস্ট্রেটর, ফটোশপ এবং ইনডিজাইন। তো আমরা আজকে ফটোশপে চলে আসলাম। এটা হলো আমাদের মানে দেখেন, এই যে ফাইল, এডিট, ইমেজ, লেয়ার, এই যে ইয়াগুলা, এটাকে বলা হয় মেনু বার। ঠিক আছে, এটাকে বলা হয় মেনু বার। আর এই অংশটুকে বলা হয়, আমি যদি একটু নেই, এটাকে ওইভাবে করে দেখাই। তো আমার এই অংশটা হইলো মেনু বার, এই যে এই অংশটুকু হইলো মেনু বার। ঠিক আছে। আর এই অংশটুকু হইলো আমাদের টুল বার। বুঝতে পারছেন? এই অংশটুকু হলো টুল বার, আর এই অংশটুকু হলো অপশন বার। আর এটাকে বলা হয় প্যানেল। ঠিক আছে, প্যানেল বার। তো আর এই অংশটুকু বলা হয় আপনার মানে আমাদের আর্টবোর্ড বা মেইন যে ইয়াটা আছে, ডকুমেন্টটা যেখানে রাখি আমরা সেটা। ঠিক আছে, এটাকে আর্টবোর্ড বলা হয়।
তো মোটামুটি এই বিষয়গুলাই আমাদের আজকে আমরা জানার চেষ্টা করব। তো আমাদের এই ইন্টারফেসটাকে প্রথমে আমাদের গ্রাফিক ডিজাইনার হিসেবে রেন্ডমলি এখানে কাজ করতে গেলে দেখেন, এটা কিন্তু ফটোশপ কি, ফটোশপ হলো একটা রাস্টার সফটওয়্যার, রাস্টার বেস সফটওয়্যার, মানে পিক্সেল বেস, মানে এটা পিক্সেল। দেখেন এটাকে আমি জুম করলে দেখেন স্কোয়ার বক্সের মতো হয়ে গেছে, খেয়াল করছেন? মানে এটা স্কোয়ার বক্স দেখা যাচ্ছে, তার মানে এটা পিক্সেলেটেড হয়ে যাচ্ছে একটা ইমেজ, বুঝতে পারছেন? তো এজন্য যত ইমেজ আছে জেপিজি, পিএনজি, এগুলা নিয়ে কাজ করে হইলো ফটোশপ, ঠিক আছে? ফটোশপ হইলো মূলত কি, একটা পিক্সেল বেসড সফটওয়্যার, ঠিক আছে, যেখানে পিক্সেলেটেড হয়ে যায়, মানে এটা রেজুলেশনটা থাকে না, শেষ পর্যন্ত রেজুলেশনটা কি হয়, নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর ইলাস্ট্রেটর হইলো ভেক্টর বেসড, যেটা স্কেল করা যায়, প্রচুর পরিমাণে আপনি স্কেল করলেও কি এটার রেজুলেশনে কোনো ঘাটতি দেখা যায় না, বুঝতে পারছেন? একটা হলো ভেক্টর বেসড আর একটা হলো রাস্টার বেসড সফটওয়্যার। ভেক্টর বেসড, হ্যাঁ। ভেক্টর কি, ভেক্টর আপ স্কেল করা যায়, মানে আপনি যত এটারে জুম করবেন, এটারে, এটা কি কখনো ফাটবে না বা এটা রেজুলেশনের সমস্যা হবে না। এজন্য বিভিন্ন প্রিন্টিং প্রেসে স্পেশালাইজড কি করা হয়, মূলত ইলাস্ট্রেটর দিয়ে ডিজাইন করা হয়। তো এখান থেকে দেখেন, আমি যদি একটা শেপ নেই, এই যে এটার তো আরেক ঝামেলা, এটা আবার কিবোর্ড কাজ করে না, এই যে দেখছেন প্রায় 64,000% পর্যন্ত জুম ইন করছি, 1% 2% না, 64,000%, তারপরে কি এটা পিক্সেল দেখা যাইতেছে? যায় না। তার মানে কি, ফটোশপ হলো ভেক্টর বেসড সফটওয়্যার, মানে এখানে আপনি যতই কাজ করবেন, এখানকার যত মানে এলিমেন্ট গুলা নিয়ে, এগুলো কখনো কি পিক্সেলেটেড হবে না। আশা করি পার্থক্য দুইটা বুঝতে পারছেন। তার স্পেশালি প্রিন্টিং প্রেস গুলাতে বা আমরা ডিজাইন করার জন্য মূলত ইলাস্ট্রেটর ইউজ করব বিভিন্ন প্রিন্ট ডিজাইনের জন্য, লোগোর জন্য, তারপর যত মার্কেটিং ম্যাটেরিয়ালস ডিজাইন আছে, ব্রোশিউর আছে, ম্যাগাজিন আছে, মানে যত ডিজাইন আছে এগুলোর জন্য কি স্পেশালাইজড আমরা ইলাস্ট্রেটর ব্যবহার করব। আর ফটোশপ হইলো আমাদের ইমেজ সংক্রান্ত, একটা ইমেজ রিটাচ, একটা ইমেজের মধ্যে ধরেন ব্যাকগ্রাউন্ড রিমুভ, ইমেজকে ক্লিপিং মাস্ক করা, ঠিক আছে, ইমেজের মধ্যে কোনো স্পট থাকলে এগুলো দূর করা, ইমেজের মধ্যে যদি কোনো লাইট শেড ইফেক্ট দিতে হয় এগুলোর জন্য। তারপরে আপনার বিভিন্ন ওয়েব বেসড যে কাজগুলো আছে, যেমন আপনি অনলাইনের জন্য একটা ডিজাইন করবেন, এটা তো নিয়ে পিক্সেল, কত পিক্সেল বাই কত পিক্সেল, তাহলে পিক্সেল সাইজ অনুযায়ী অনলাইনে যে সোশ্যাল মিডিয়া পোস্ট, সোশ্যাল মিডিয়া কাভার, এগুলোর জন্য আপনি কি ব্যবহার করতে পারেন, ফটোশপ ব্যবহার করতে পারেন, ঠিক আছে? তো চলেন আমরা আজকে জানার চেষ্টা করি। তো এইখানে দেখেন আমাদের একটা, এটা হলো কন্ট্রোল প্লাস কন্ট্রোল মাইনাস দিলে হলো জুম ইন, আর সরি কন্ট্রোল প্লাস দিলে হলো জুম ইন, আর কন্ট্রোল মাইনাস দিলে হলো জুম আউট, আর কন্ট্রোল জিরো দিলে হলো জুম ওকে বা জুম পারফেক্ট। তা এটা কি আমরা ইমেজ থেকে যাই, ইমেজের সাইজ কিন্তু কম বেশ করতে পারি, পারি না? এখানে যা, যেমন এখানে উইডথ এবং হাইট যদি আমরা দিয়ে দিই তাহলে এখানে কম বেশ করা যায়। তারপরে আমরা যদি চাই এই আর্টবোর্ডটাকে, মানে নিচের যে আর্টবোর্ডটাকে, সেটাকে বলা হয় ক্যানভাস। ইলাস্ট্রেটরে আমরা আর্টবোর্ড, আর ফটোশপে কি ক্যানভাস, ঠিক আছে? আর কি ইলাস্ট্রেটরে সিলেকশন টুল, আর ফটোশপে কি মুভ টুল। যেমন এটার আমি এই যে দেখেন এই মুভ টুল ধরে কি যেখানে ইচ্ছা সেখানে নিয়ে যায়, বুঝতে পারছেন?
এখন দিয়ে আবার কাজ করতেছে, এরগুলা এখন কাজ করতেছে, কিন্তু ইলাস্ট্রেটরের ভিতরে কাজ করতেছে না। ইলাস্ট্রেটরটা আপডেট দিয়ে দিব। তো এখন দেখেন, এখন আমরা এখান থেকে উইন্ডোতে চলে যাব। উইন্ডোতে যে ওয়ার্কস্পেস একটা অপশন আছে, এখানে দেখেন ধরেন আমরা অনেক সময় যেই কারণে মাথা নষ্ট হয়, এখান থেকে ধরেন এইগুলারে ধরেন আমাদের সবকিছু এলোমেলো হয়ে গেছে, কথার কথা, ঠিক আছে, আমরা সবকিছু এলোমেলো হয়ে গেছে, ধরেন এইগুলা কিচ্ছু নাই। তা এখন আপনার তো মাথা নষ্ট হওয়ার কথাই। সেই ক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা উইন্ডোতে যাব, উইন্ডোতে যাই ওয়ার্কস্পেস, এখান থেকে রিসেট এসেনশিয়াল, ঠিক আছে, রিসেট দিলে আগের মতো চলে আসবে। তো আমাদের ইমেজটা দেখা যাইতেছে না, তো ইমেজটা আমরা নিয়ে আসি ওপেন থেকে যায়। তো এই হলো বিষয়, কোনো কারণে ঝামেলা হইলে, আর সবসময় আমরা, যেহেতু আমরা এখানে মানে অনেক কাজ করা যায়, মানে যারা পেইন্টিং করে, পেইন্টিং করার জন্য কিন্তু ফটোশপটা বেস্ট, যারা পেইন্টিং এক্সপার্ট বা পেইন্টিং ইয়া, তো এখান থেকে আমরা সবসময় ওয়ার্কস্পেস এসেনশিয়াল করে দিব। আচ্ছা যাই হোক, তারপর হইলো আরেকটা বিষয় হইলো ফটোশপ লেয়ার বাই লেয়ার কাজ করে, বুঝতে পারছেন? ধরেন বই, একটা বইয়ের উপর আরেকটা বই, একটা বইয়ের উপর আরেকটা বই, তো নিচের বইটা কি দেখা যাবে? দেখা যাবে না। ফটোশপে কিন্তু কোনো লেয়ারের সমস্যা নেই, কিন্তু ইলাস্ট্রেটরে লেয়ার বাই লেয়ার কাজ করে, একটা লেয়ারের উপর আরেকটা লেয়ার হলে নিচের লেয়ারটা দেখা যাবে না, বুঝতে পারছেন? এটা কি আরো সহজ করার জন্য আমি যদি আপনাদেরকে আরেকটা এখান থেকে প্লেস করি, ধরেন ওনার ছবিটা আমি প্লেস করলাম, ছবিটা প্লেস করলাম, তা এখন দেখেন এটা কি উপরে আছে না, এই লেয়ারটা কিন্তু উপরে আছে, উপরে আছে নি? এখন আমি যদি এটা নিচে দিয়ে দেই, এটা কিন্তু আর দেখা যাইতেছে না, বুঝছেন? এটাকে আপনি কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট, এই যে আপনি এটাকে উপরে নিচে নিয়ে আসতে পারেন, থার্ড ব্র্যাকেট এন্ড থার্ড ব্র্যাকেট ক্লোজ। ফটোশপে কিন্তু প্রচুর শর্টকাট আছে, এগুলো মনে রাখতে হবে। ফটোশপে প্রচুর শর্টকাট, কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট ক্লোজ দিবেন, থার্ড ব্র্যাকেট, ঠিক আছে, ক্লোজ এবং এন্ড দুইটা দিলে, মানে সরি, ওপেন এবং এন্ড দুইটা দিলে উপর নিচে করা যায়। ধরেন কথার কথা, আমি এই লেয়ারটাকে ডুপ্লিকেট করলাম, সেটা দুই ভাবে করতে পারি। একটা হলো এই যে লেয়ারটাকে ধইরা এখানকার প্লাসের মধ্যে নিয়ে আসবো, তাইলে একটা ডুপ্লিকেট হয়ে গেল। আরেকটা হলো এই লেয়ারটাকে কন্ট্রোল জে দিব, হ্যাঁ, কন্ট্রোল জে দিলে কি হবে, আরেকটা লেয়ার ডুপ্লিকেট হবে, বুঝতে পারছেন? আপনাদের এক্সামে বা পরীক্ষাতে আসতে পারে, হাউ টু হুইচ ইজ দ্য শর্টকাট অফ নিউ ডুপ্লিকেট নিউ লেয়ার, কন্ট্রোল জে, ঠিক আছে। তারপর হইলো এই ইমেজটাকে যদি আমরা ইয়া করতে চাই, এখানে বিভিন্ন স্টাইল আছে, আচ্ছা এটা একটু পরে দেখাই। তো তারপরে আসেন আমরা এরপরের অপশন, এই যে রেক্টেঙ্গুলার টুল, মার্কুই টুল, অলিপস, এগুলো হলো সিলেকশন টুল, এই যে এইখানে, ঠিক আছে, এখানে আছে কিছু, এখানে এ পর্যন্ত হইলে সিলেকশনের কাজ করে, বুঝতে পারছেন? এ পর্যন্ত এই টুলগুলা। এখন বলতে পারেন স্যার সিলেকশন কেন প্রয়োজন? সিলেকশন হইলো, ধরেন আপনার এই অংশটুকু দরকার, তাহলে এই অংশটুকুর জন্য আপনার সিলেকশন দরকার, এই অংশটুকু আপনি লাইট দিবেন, লাইট ইফেক্ট দিবেন, এর জন্য আপনার দরকার, মানে সিলেকশন হইলো আপনার কাজের প্রয়োজনে, ঠিক আছে। একটা ডকুমেন্টের একটা অবজেক্ট, মানে একটা ইমেজের একটা অবজেক্টকে আপনার সিলেকশন করার কাজ হইলো যে এখান থেকে আপনি পারফেক্ট ভাবে এটাকে নিয়ে কি করতে চাচ্ছেন। তো এটা ব্যাকগ্রাউন্ড রিমুভারের জন্য আমাদের সিলেকশন করতে হয়, বিভিন্ন পারপাস আছে। তো কথার কথা, আমরা যদি এটাকে সিলেক্ট করি এইভাবে,
এটা কিন্তু হইতেছে না। কন্ট্রোল ডি না হওয়ার কারণ হইলো এটারে আমরা এইখান থেকে রাস্টারাইজড লেয়ার করে দিব। এখন দেখেন হবে। এখানে অবশ্যই কয়টা অপশন আছে, 1 2 3 4। প্রথমটা হইলো নিউ সিলেকশন, তারপর হইলো একটা সিলেকশনের মধ্যে আরেকটা সিলেকশন এড করতে চাইলে, একটা সিলেকশন থেকে আরেকটা সিলেকশনকে মাইনাস করতে চাইলে, দুইটা সিলেকশনের মানে মিডল অংশটুকু নিতে চাইলে, অথবা কমন অংশটুকু। এখন আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক কইরা আমরা দেখেন আমরা যদি আলাদা আরেকটা ইয়া নেই তাহলে হয়তো পারে বিষয়টা। ধরেন কাস্টম একটা নিলাম, ট্রান্সপারেন্সি দরকার নাই, হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিয়ে নিই। এটাকে আমরা টাই নাই না এখানে রেখে দিব, কন্ট্রোল টি। যে কন্ট্রোল টি দিলে আমরা অল্টা ধরে টান দিলে একে বড় ছোট করতে পারতেছে। ঠিক আছে, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট। একইভাবে আমরা 2 নাম্বারটাকে এটাকে যদি আমরা ইয়া করি তাহলে এইখানে দিব, আবার এইখানে দিব। দেখেন আমাদের হয়ে গেছে। এটাকে আমরা ধইরা এখানে নিয়ে আসবো। ঠিক আছে, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট। তারপরে এটা নিয়ে নিলাম, শিফট অল্টা ধরে, এই যে শিফট অল্টা ধরলে কি একুরেট আসে, তাই না? কন্ট্রোল ডি দিলাম। এখান থেকে অবশ্যই রাস্টারাইজড লেয়ারটা নষ্ট হয়ে গেলে কিন্তু হবে না। ঠিক আছে, না কপি করে না, সিলেক্ট করলাম না, এই সিলেক্ট করা অংশটাকে যদি আপনি বিভিন্ন এনে ফটোশপের রেজোলিউশন অনুযায়ী আপনি এটারে কন্ট্রাস্ট বাড়াইতে পারবেন। বললাম না যে স্পেশাল কোন অংশকে যদি আপনি ধরেন এখানে শেডো ক্রিয়েট বা আমাদের চেহারার মধ্যে অনেক সময় দরকার হয় না, এই যে আপনি এগুলা দিয়ে আপনার টেম্পারেচার বাড়াইতে পারবেন। এখান থেকে কালারের প্রোফাইল নেওয়া যায়। ঠিক আছে, এগুলা দেখতে হবে কোনটা দিয়ে রেজাল্ট ভালো আসে। এখানে আরো অপশন আছে, কালার গ্রেডিং আছে, কোন কালারের ইয়া নিতে চান সেটাও এখানে দেওয়া যায়। এই যে এটা হইলো আপনি ফিল্টার থেকে যায়, এই যে ক্যামেরা র ফিল্টার, এটা শর্টকাট হলো কন্ট্রোল শিফট অল্টা এ। আমি কন্ট্রোল ডি দিয়ে ডিসেলেক্ট, কন্ট্রোল জেড আগের অবস্থায়। তারপর হইলো এইখান থেকে আমরা আরেকটা কাজ করতে পারি, এটাকে ধরলাম, ধরার পরে সরি, এখান থেকে আমাদের অপশন কিন্তু আছে অলরেডি। এখান থেকে যদি আমরা লেভেল বা ব্রাইটনেস কমাইতে বাড়াইতে চাই, ঠিক আছে, এটা কিন্তু পারতেছি। এই যে দেখেন, এটা হলো সিলেকশনের
ইয়া করা। কন্ট্রোল ডি। এবার আপনি মার্কসিং করতে পারবেন। এই গেল বিষয়। তো এখান থেকে আমরা সেপারেট জিনিসগুলোকে নিয়ে আবার এখানেও রাখতে পারি। আর সবসময় আমরা অটো সিলেক্টটা অন করে রাখবো, ঠিক আছে। আর এখানে দেখেন লেয়ার কিন্তু উপরে নিচে আছে। এটা যদি আমি উপরে উঠাই দিই তাহলে এটা কিন্তু উপরে চলে আসছে। এই যে এই লেয়ারটা উপরে নিলে সবার উপরে, আর এটা যদি নিচে নেই তাহলে সবার নিচে। এই যে দেখেন এটা কিন্তু এখন নিচে আছে। তাহলে লেয়ার আমরা উপরে নিচে করতে পারি। লেয়ারের ধারণাটা হলো ফটোশপের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারণা। সবগুলাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখান থেকে ডিলিট দিয়ে দিতে পারি আমি। কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট। এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হলো আমরা একটা ইমেজ নিয়ে আসি। তো আপনারা এখানে ফাইল শেয়ার থেকে নামিয়ে নেবেন। তো আমরা এখান থেকে যে এখন এই ইমেজ দ্বারা আমরা কিভাবে ফটোশপ ইউজ করে আচ্ছা দেখেন, এটাকে আমরা একটা ডুপ্লিকেট করে নিব কন্ট্রোল জে দিয়ে। এখন এই ইমেজের মধ্যে আমরা কিভাবে কাজ করতে পারি। আগের যে সিলেকশন গুলা এখানে কিন্তু এটার মধ্যে কাজ করবে না, এই দুটা এগুলা। এখন আমরা কোথায় চলে যাব? লাসো টুল। লাসো টুল দিয়ে আমরা কি করতে পারি? আমরা সিলেকশন করতে পারি। এই যে ধরে 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 একে আবার আগের জায়গায় নিয়ে আসবো। কারণ আমরা আসলে অল্প সময়ের জন্য আমরা এই জন্য স্মুথলি করতে পারি না। তবে সময় নিয়ে করলে স্মুথ অবশ্যই হবে। লাসো টুল দিয়ে কন্ট্রোল জে। এখন যদি আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করি তাহলে কিন্তু দুইটা আই অফ করে দিলেই কি আমার এটা চলে আসছে। বুঝতে পারছেন? আমি যতটুকু সিলেক্ট করলাম এটারে যদি কন্ট্রোল জে দেই তো এটা কি নতুন লেয়ার হিসেবে এটা ওপেন হবে। বুঝতে পারছেন? সিলেক্ট করার পরে
তা এখন যদি আমি এটার মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড দিতে চাই, তাহলে ব্যাকগ্রাউন্ড কি ইমেজের উপরে হবে না নিচে হবে? অবশ্যই নিচে হবে ব্যাকগ্রাউন্ডটা। তাইলে এখন আমরা এই লেয়ারের নিচে, এই মানে এটার নিচে মানে এটার মধ্যে ক্লিক করে এইখান থেকে যাই আমরা সলিড কালার দিয়ে দিব। হ্যাঁ, নতুন যেটা, কারণ বাকি দুইটা কিন্তু নিচে আছে, এজন্য এজন্য এই দুইটা দেখা যাইতেছে না। বুঝতে পারছেন? এখন এটারে যদি উপরে দিয়ে দেই তাহলে ওইটা দেখা যাবে, এই লেয়ার গুলো নিচে পড়ে যাবে। তো এটি আমি ডিলিট করে দেই। এই ছিল লাসো টুলের কাজ। তারপর হইলো এখান থেকে আছে ধরেন পলিগন লাসো টুল। এটা হইলো মানে সবসময় স্ট্রেট লাইন নিয়ে কাজ করে। এটা সিলেকশনটা করে স্ট্রেট লাইন নিয়ে, যে এরকম ধরেন স্ট্রেট টাইপের কোনো কিছু দরকার হইলে আপনারা এটা ইউজ করতে পারবেন। ঠিক আছে? সিলেকশনের নিয়ম হইলো যেখান থেকে শুরু সেখানে এসে শেষ হবে। ক্লিয়ার? এটা যদি ইয়া করে আগের মতোই কন্ট্রোল জে দিলে আমার এই অংশটুকু দিলে ইয়া হবে। ঠিক আছে? তারপর হইলে এখান থেকে হইলে ম্যাগনেটিক লাসো টুল। ম্যাগনেটিক লাসো টুল হইলে আপনি ধরবেন, সে তার মতো কাজ করে নিয়ে যাবে, মানে তার এআই তার পছন্দ মতো আপনি পজিশনিংটা দেখাই দিবেন, সে হয়তো ওইভাবে সিলেকশন করে করে নিয়ে যাবে। এটা হলো ম্যাগনেটিক লাসো টুল। আগের গুলার চেয়ে এটার মানে ইয়াটা ভালো আসছে। এগুলা চাইলে আপনারা ঠিকও করে নিতে পারবেন। হুম, একটু ঝামেলা আছে। তা এটারে যদি আমি কন্ট্রোল জে দেই, আচ্ছা, তারপর হইলো আমাদের আরেকটা টুল আছে। এই যে দেখেন আই গুলো অফ করে কিন্তু দেখা যায় না, আই অন অফ করা যায়। তো যে লেয়ারের মধ্যে কাজ করবো, এখন দেখেন, এখন হইলে আমাদের অবজেক্ট সিলেকশন টুল আর হইলো কুইক সিলেকশন টুল। খুবই মজার দুইটা কাজ ফটোশপে, যে অবজেক্ট সিলেকশন টুল দিয়ে যদি আমি অবজেক্টের মধ্যে ক্লিক করি, ও আচ্ছা, সরি, আমার অবজেক্টটাকে আমি ড্রাগ করে এইভাবে দেখাই দিব। ঠিক আছে? তারপরে সে তার মতো করে অবজেক্টটাকে সিলেকশন করে নিচ্ছে, দেখছেন? খেয়াল করতেন? কন্ট্রোল জে দিবেন, এই যে এগুলো অল্টা ধইরা যখন আমরা ইয়া করব তখন এটা মাইনাস হয়ে যাবে। ঠিক আছে? আমরা যখন জাস্ট কি করলাম বলেন তো, এই যে এখানে যে ব্যাক স্পেস আছে না, ব্যাক স্পেসে ডিলিট দিয়ে দিলাম, জাস্ট ডিলিট হয়ে গেছে। খেয়াল করছেন? এখন কন্ট্রোল দিয়ে দিলে ডিসেলেক্ট হবে।
তাইলে আপনারা প্রপার সিলেকশনের জন্য মোটামুটি এটাকে রাখতে পারেন, এটা খুবই ভালো একটা টুল, ঠিক আছে, কুইক সিলেকশন টুল। হ্যাঁ, হ্যাঁ, অবজেক্ট সিলেকশন টুল, সরি, অবজেক্ট সিলেকশন টুল। তো এইখান থেকে আমরা এটার মধ্যে ব্যাকগ্রাউন্ড দিব, দেখেন কত স্মুথলি বোঝা যায়। সলিড কালার নিলাম, সরি, ও এটা ডিসিলেক্ট করে নিয়ে, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট। কালারটা কিন্তু উপরে বইয়া গেছে, তাইলে এটারে আমি টান দিয়া আমার লেয়ারের নিচে নিয়ে আসবো, ঠিক আছে। এখন ধরেন এটার মধ্যে যদি আমি কিছু লাইট শেড ইফেক্ট করতে চাই, তাহলে ওইগুলোও আমি করতে পারবো। সেটা কিভাবে? এখান থেকে অ্যাডজাস্টমেন্টে চলে যাবো, অ্যাডজাস্টমেন্ট, অথবা আপনি এখান থেকেও পাবেন, যেমন ব্রাইটনেস একটু বাড়াই দিতে চাইলে কন্ট্রাস্ট একটু কমাই দিবেন, ব্রাইটনেস বাড়াই দিতে পারেন। তারপরে আপনার, ঠিক আছে, ইমেজের উপরে হবে এটা। তারপরে এখান থেকে ধরেন আপনি লেভেলটা একটু, লেভেলটা খারাপ দেওয়া যায়, এগুলো একদিনে হবে না, আপনি কাজ করতে 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 আপনার কাজের মান এতটাই ভালো হবে, তারপরে আপনি কালার ব্যালেন্স করতে পারবেন এখান থেকে, এই যে কালার ব্যালেন্স করতে পারবেন, ঠিক আছে, এইভাবে। তারপরে এটা আপনি সেভ করবেন কিভাবে? খুবই ইজি, ফাইল থেকে প্রথমে আপনি পিএইচডি ফরম্যাটে সেভ করবেন, ঠিক আছে। পিএইচডি মানে কি? ফটোশপ ডকুমেন্ট। ইলাস্ট্রেটর এআই মানে কি? ইলাস্ট্রেটর ডকুমেন্ট, ঠিক আছে। পিএইচডি মানে ফটোশপ ডকুমেন্ট। তাহলে এটার মেইন ফাইলটা কি? আমরা পিএইচডি ফরম্যাটে সেভ করব ফাইল থেকে, এই যে এখান থেকে পিএইচডি ফটোশপ, এই যে ফটোশপ, বুঝছেন? এগুলো ফটোশপ ডকুমেন্ট। এখন আমরা এইগুলাকে সবগুলোকে ডিলিট করে দিব, এটাকে এটার মধ্যে ধরবো, ধরে শিফট দিয়ে এই যে লাস্টেরটা ধরবো, সবগুলাকে নিচের থেকে ডিলিট করে দিব। এখন আসেন, এখন আরেকটা অপশন হইলো কুইক সিলেকশন টুল। কুইক সিলেকশন টুল হইলো কন্ট্রোল জেড, কন্ট্রোল ডি, সরি, একটু জুম আউট করে নিই। আপনার মন ইচ্ছা মতো এটা দিয়েও কুইক সিলেকশন করতে পারবেন। এখন দেখেন এদিক দিয়ে বেশি গেছে কেন, তাইলে আপনি আলটা ধরে এই যে হালকা করে নিয়ে আসবেন, এবং আপনার যে ইয়াটা আছে ওইটাকেও আপনি বাড়াইতে পারবেন, কমাইতে পারবেন, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, এগুলো দিয়ে তো কাজ করে, এগুলো দিয়ে কাজ করে। যেটাকে অল্টা তৈরি করেন, আপনি চাইলে আপনার যে ইয়াটা আছে এটাকে সাইজ ছোট বড় করতে পারবেন, ঠিক আছে। এই যে এখানে আপনি সিলেক্ট এন্ড মার্কিং দিলেও ইজিলি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এটাতে হবে না, কন্ট্রোল জে দেন।
হয়ে গেছে। এখন এই ভিতরের অংশটুকুর জন্য আপনার আলাদা করে আবার ইয়া নিতে হবে, সরি সমস্যা নাই। এখন আপনি ইয়া দিবেন, ডিলিট দিবেন, ডিলিট হয়ে যাবে। কন্ট্রোল ডি দিবেন, ডিসিলেক্ট হয়ে যাবে। চেষ্টা করলাম তো, হইল না তো। বুঝতে পারছেন? এখন তাইলে আমি যদি এটারে ট্রান্সপারেন্স পিং যে হিসেবে সেভ করতে চাই, যে ব্যাকগ্রাউন্ড ছাড়া, সেটা কিভাবে করব? ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে এক্সপোর্ট এস, এখান থেকে অবশ্যই অবশ্যই আমি কি দিব, পিএনজি দিয়ে দিব। এই যে ট্রান্সপারেন্ট, বুঝতে পারছেন? ট্রান্সপারেন্ট পিএনজি যখন সিলেক্ট করছি, ট্রান্সপারেন্ট চলে আসছে, তীর চিহ্নটা দিবেন। তারপরে এখান থেকে আপনি, হ্যাঁ হ্যাঁ, সেভ নিতে পারবেন। হুম, এই যে দেখেন পিএনজি, এই যে ব্যাকগ্রাউন্ড নাই, খেয়াল করছেন? তা এটা আমি যে কোনো ডিজাইনের মধ্যে নিয়ে বসাইতে পারবো, আমার পছন্দের মতো ব্যাকগ্রাউন্ড আমি ইউজ করতে পারবো। এখন আসেন আরেকটা বিষয়, এটা হলো আমাদের আজকের টপিকস, আমরা শেষ করে ফেলবো। তারপর হইলো আমরা এইখান থেকে কিন্তু স্পট হেলিং ব্রাশ টুল দিয়ে আমরা কি স্পট রিমুভ করতে পারি, এটা কি আপনারা জানেন? এটা একটু দেখাই দিতেছি। ফাইল থেকে প্লেস এমবেড, এই যে আমাদের ক্যানভাসের মধ্যে এটা অলরেডি ইয়া হয়ে গেছে স্মার্ট অবজেক্ট আকারে। যে আমরা কিন্তু এইখানকার ইমেজটাকে দুইটা ভাবে ইয়া করতে পারি, একটা হলো রাস্টারাইজড লেয়ার, আর একটা হলো স্মার্ট অবজেক্ট, ঠিক আছে? তো এটা কিন্তু স্মার্ট অবজেক্ট আকারে আছে, এই যে থাম্বনেল থাকা মানে কি স্মার্ট অবজেক্ট আকারে। তা এখন আমাদের কাজ হলো এখানকার একটি রিমুভ করা, একটি এখানে সবগুলা দিয়ে মোটামুটি করা যায়, এক দুই তিন এগুলা দিয়ে করা, তিনটা অপশন দিয়ে করা যায়। তাহলে আমি প্রথমটা দিয়ে দেখাইতেছি। তো আমি এখানে একটা নতুন লেয়ার নিলাম, লেয়ার নেওয়ার পরে এটারে আমরা বড় করে নিলাম ব্রাশটারে, আমাদের এখানে সাইজটা একটু বড় করে নিই। তো এখন আরো বড় করতে চাইলে থার্ড ব্র্যাকেট ক্লোজ এবং থার্ড ব্র্যাকেট এন্ড স্টার্ট দিয়ে হইলে ছোট হয়, আর থার্ড ব্র্যাকেট ক্লোজ দিয়ে হলে ব্রাশের সাইজটা বড় করে নিই। তাহলে ক্লিক করবো, হ্যাঁ এনে ঝামেলা হয়েছে যে এটা কি আমরা রাস্টারাইজ লেয়ার করতে মনে নাই, তো রাস্টারাইজ লেয়ার করে নিব এবং জাস্ট ক্লিক করবো এই যে দেখেন। হ্যাঁ, হুম হুম, স্মার্ট অবজেক্টে হবে না, রাস্টারাইজ লেয়ার করে নিতে হবে। তো এগুলো আপনারা একটু সময় দিবেন তাহলে হয়ে যাবে, একটা একটা ম্যানুয়ালি করতে হবে আপনার। তারপর আছে পেস্টুল, পেস্টুলের কাজ হইলো ধরেন এটাকে আপনি জেনে নিয়ে যাবেন, মানে এটা ইয়া হবে, এখানে ইয়ে করবেন, নাকের মধ্যে নিবেন, নাক আসবে, বুঝছেন? এখানে চোখটা সিলেক্ট করে দিবেন, চোখের জায়গায় অন্য কিছু আনতে চাইলে এটা দিয়ে দিবেন। সিলেক্ট করা জায়গাটাকে আপনি যেটার মধ্যে ছাইড়া দিবেন ওইটা এটা ট্রান্সফার হয়ে চলে আসবে। এটার কাজ হলো পেস্ট টুলের কাজ। আর কন্টেইনার ম্যাপ টুল হইলো
মানে ডুপ্লিকেট করাই কি এরকম। তো যাই হোক, তারপর হইলে এখানে আছে আপনার পেন টুলের কাজটা আমরা শেখাবো। তার আগে আমরা এখান থেকে টাইপ টুলটা দেখাই দিই। টাইপ টুল তো বুঝিনি, টাইপ টুল দিয়ে কি করে? লেখালেখি করে। তাই না, টাইপ টুল ক্লিক করে এটার মধ্যে আমরা চাইলে কোনো কিছু কালার দিতে পারি, ঠিক আছে। এখান থেকে আবার ফন্ট চেঞ্জ করতে পারি, ইলাস্ট্রেটরের মতোই, এখানে আর কোনো র্যান্ডমলি অন্য কিছু নেই। পপিন্স নিলেন, মানে পপিন্স এর কোন বোল্ট আপনার পছন্দ এটা নিলেন, ঠিক আছে। এখন ধরেন এটা কিন্তু একটা আউটপুট আকারে হয়ে গেছে, যাই লিখবেন তাই, সরি, একটা লেয়ার আকারে চলে যাবে, চলে আসবে। তা এখন এটাকে যদি আমি ছোট করে করতে চাই, তাহলে কন্ট্রোল টি দিয়ে অলটা ধরে এইভাবে বড় করতে পারি, ঠিক আছে। অথবা এটার মধ্যে ডাবল ক্লিক করে এখান থেকে আমি কি সাইজ বাড়াই দিতে পারবো, বুঝছেন। তারপরে আরো আছে, এই লেখাটার উপরে যদি আমি করতে চাই, বিভিন্ন ব্লেন্ডিং ইফেক্ট দিতে চাই, সেটা পারবো। সেটা কিভাবে? এখানে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করার পরে দেখেন এখানে অনেক অপশন আছে, রেবেল, ঠিক আছে, রেবেল এন্ড এমব্রুশ। একটু 3D টাইপের, অনেক সময় আমাদের মন চায় না যে একটু 3D টাইপের করার, এটা আবার সাইজ করতে পারবেন, সাইজ দিতে পারবেন, বাড়াইতে পারবেন, বাড়াইতে পারবেন, তারপরে কমাইতে পারবেন। এভাবে আমরা কি করতে পারি, প্রত্যেকটা ইমেজ বা লেখাকে আমরা করতে পারি, ঠিক আছে। হ্যাঁ, ও আচ্ছা, এটা বুঝেন নাই না, এখানে ডাবল ক্লিক করবেন, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, লেখাটার লেয়ারের মধ্যে ডাবল ক্লিক করলে আপনাদের এই, এটা একটা ব্লেন্ডিং মোড আসে, এটাকে ব্লেন্ডিং অপশন বলা হয়। তো এটা খুবই গুরুত্বপূর্ণ, আপনারা চাইলে যে কোনো ডিজাইনে এমবোজ করা বা এটাকে রেভেল করা, ইনার, মানে এখানে 3D ইফেক্টের অনেক কিছু কাজ আছে, যেটা আপনার ইলাস্ট্রেটরে করতে গেলে খুবই ঝামেলা। তারপরে আপনি এখানে শেডো, ইনার শেডো দিতে পারবেন, যদি এটা খুবই কম দেখা যাইতেছে। তারপরে এখান থেকে কালারে বললে করা যায়। সেটা কমন করাই দেওয়া যায়। তারপরে আপনি ড্রপ শিটে এস করতে পারবেন, এই যে ড্রপ শিট অলরেডি পড়ে গেছে। এবার ড্রপ শিটের ইয়াগুলা আপনি চেঞ্জ করতে পারবেন, সাইজ ক্রিয়েট, সাইজ করতে পারবেন, অর্গানাইজ করতে পারবেন, স্পিড দিতে পারবেন, ডিসটেন্স দিতে পারবেন, ওকে, ঠিক আছে। তারপরে এখান থেকে কোনো শেপ নিতে চাইলে এখান থেকে আপনি শেপ নিতে পারবেন। ধরেন আমি এরকম একটা শেপ দিলাম, এই শেপটার আপনি কালার চেঞ্জ করতে পারবেন উপর থেকে। এই যে দেখেন, আমি যখন কমানো বাড়ানোর চেষ্টা করতেছি, তখন কিন্তু এটা সমানে বাইরে যাইতেছে, অথচ আমি এই সাইড চাপাইতে চাইতেছি। তাহলে এটা কিভাবে করবো? শিফট ধরে এইদিকে টান দিব, এই যে শিফট ধরে উপরে টান দিব, উপর পর্যন্ত যাবে।
ঠিক আছে, তাহলে এই শেপ ক্রিয়েটিং গেল। এখন আসেন আমরা পেন টুলের কাজটা দেখাই। পেন টুল দিয়ে কি করতে পারি আমরা? শেপ ক্রিয়েট করতে পারি, তাই না? এখন আরে এখানে একটা অপশন আছে কিন্তু, এই যে রাবার ব্যান্ড। রাবার ব্যান্ডটা দিলে সুবিধা কি, যেমন রাবার ব্যান্ডটা দিলে এরকম দেখাবে যে আপনার লাইনটা আছে, ঠিক আছে? আমি যদি রাবার ব্যান্ড অফ করে দেই, তখন কিন্তু এটা আসবে না। খেয়াল করছেন? আসতেছে না কিন্তু। তো এই জন্য আপনারা এখান থেকে রাবার ব্যান্ডটা অন করে দিবেন। বুঝেন নাই? ধরেন আপনি একটা শেপ নিবেন, কথার কথা। শেপ নিলে এখানে একটা লাইন আসতেছে না, দেখেন তো, লাইন আসতেছে না? ওই নীল কালারের, এই নীল কালারের লাইনটাকে রাবার বেল্ট বলা হয়। যখন এটা আমি অফ করে দিব, এটা অনেক সময় অফ থাকে, তখন কিন্তু আপনি বুঝতে পারবেন না যে কোথায় আমি নিব ভাই। যেমন এখন যদি আমার কি হলো এটা, এখন কিন্তু আমার কিছু বোঝা যাইতেছে, অন্ধকারে ঢিল ছুটতে হইতেছে না। এই জন্য রাবার বেল্টটা আপনার অন করে নেবেন। ইটস দা ম্যাটার, যে এখানে আমি কিন্তু একটা লেয়ারের মধ্যে সবকিছু করছি, দেখছেন? এজন্য আমি সরাইলে এগুলার সবগুলার একসাথে সরাইতে হইব, একসাথে কালার চেঞ্জ করতে হইব। তাই এই জন্য আমরা আলাদা আলাদা লেয়ার প্রয়োজন, আমরা এটাকে ডিলেটও করে দিয়েছি। এখন আসেন আমরা যেটা করব, সেটা হইলো যে ফাইল থেকে ওপেন, এটা হইলো মাল্টিপল, এটাকে বলা হয়। এখন আমরা যেটা শিখবো সেটা হইলো মাল্টিপল যে মানে কমপ্লেক্স ইমেজ গুলা আছে, সেই ইমেজ গুলার ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করব। ব্যাকগ্রাউন্ড রিমুভের সবচেয়ে স্মুথ উপায় হলো পেন টুল দিয়া, ঠিক আছে? আর যখন পেন টুল দিয়া একটা জিনিসের ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, তখন সেটাকে বলা হবে ক্লিপিং পাথ। সেটাকে কি বলা হবে? ক্লিপিং পাথ, পেন টুল দিয়ে। কারণ আপনি পাথ ক্রিয়েট করে পরবর্তীতে সে পাথটা সংশোধনও করতে পারবেন। তো চলেন আমরা এখানে শুরু করি। তাই এর জন্য এখান থেকে আমরা এই ইমেজটা দেখেন, এখানে এই অংশটুকু, এই অংশটুকু, এই অংশটুকু এবং পুরাটা, ঠিক আছে? তাই এটাকে বলা হয় মাল্টিপল ক্লিপিং পাথ। যখন একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন পেন টুল দিয়ে, তাহলে সিঙ্গেল ক্লিপিং পাথ। যখন একের অধিক, তখন এটা হবে মাল্টিপল। যেমন সার্কেলের, যেমন এই জানালার, যেমন জানালার যে গ্রিল আছে, এটা যদি আমি ব্যাকগ্রাউন্ড একটা নীল ব্যাকগ্রাউন্ড থেকে ইয়া করতে যাই, তখন কিন্তু আউটপুটটা আসবে না। তখন এটাকে মাল্টিপল পাথ ক্রিয়েট করে তারপর কি করতে হবে? রিমুভ করতে হবে। এ কি করে? সার্কেলের যে চাকা, ওইটার ক্ষেত্র ঠিক সেম। তো চলেন আমরা এটা দেখাই। এখান থেকে আমরা একটা নিউ পাথ ক্রিয়েট করব, সেভ করে দিব, এবং আমাদের যে পেন টুল, সেই পেন টুলটা নিয়ে আসব। এখানে ফটোশপের ব্যাপারটা হইলো যে আমাদের ফটোশপে কি আছে, অনেক প্রয়োজনীয় অংশ আছে, অনেক অপ্রয়োজনীয় টুল আছে। তো যে টুলগুলো আমাদের নিত্য নতুন কাজে আমরা ব্যবহার করতে পারি, আমরা ওই বিষয়গুলো আজকে টোটালি টুলের কাজগুলো আমি দেখাই দিতেছি, যেটা আমাদের দরকার। এখন আপনি যদি এটা নিয়ে আরো অ্যাডভান্স লেভেলে যাইতে চান, সেক্ষেত্রে যাইতে পারবেন, জানার তো শেষ নাই, ঠিক আছে? তো আজকের মধ্যেই আমরা প্রত্যেকটা বিষয়কে কভার করার চেষ্টা করতেছি। দেখেন অলরেডি এটার মধ্যে কিন্তু রাবার বেল্টটা আসতেছে না, তার মানে কি আমি এখান থেকে রাবার বেল্টটা অন করে দিতে হবে। তো এখন সবচেয়ে ভালো ইয়া হইলো যে এখানে আপনি একটু জুম করে করে কাজ করলে ভালো আউটপুট নিয়ে আসতে পারবেন। ঠিক আছে, আমি একটু দ্রুত করতেছি, এই যে। আর আপনারা মানে যখন আরেকটা বিষয়, সরি, দেখেন আমার এটা কিন্তু ওই দিক দিয়ে যাইতেছে, তাহলে এটা কাটিং করার জন্য আমি অলটা ধরে জাস্ট এনে একটা ক্লিক করব, বুঝতে পারছেন? ধরেন আমার এইদিকে উপরের দিকে উঠে যাইতেছে, আমার উপরের দিকে নেওয়া দরকার নাই। কার্ভটাকে আমি কি নিচের দিক দিয়ে নিব, তখন এটাকে নেওয়ার জন্য আগে আমি অলটা ধরে কি করব, এটাকে সেটিংটা জায়গা মতো রেখে দিব।
যেমন আমি একটা দেখাই কথার কথা, যেমন এটা ওই দিকে গেছে গা, তাইলে আমি এটারে কন্ট্রোল জেড দিলাম, এখানে মিলাই দিছি, ঠিক আছে। এখন আমি এখানে কন্ট্রোল ধরে জাস্ট এই থাম্বনেলটার মধ্যে ক্লিক করব, দেখেন আমার এটা সিলেক্ট হয়ে গেছে। এখন ওই লেয়ারে যায় কন্ট্রোল জে দিব, আমার কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এখন কিন্তু এগুলা কিন্তু বাকি আছে। তা এগুলার জন্য আমাদের কি করতে হইব, এগুলার জন্য আমরা আবার পাতে চলে যাব, পাতে যায় যেই পাত থেকে ইয়া করছে ওইটার মধ্যে সিলেক্ট থাকতে হইব। ওটার মধ্যে আমরা কি করছি, ক্লিক করছি, ক্লিক কইরা এখন ভিতরের পাথ ক্রিয়েট করব। আমি খুবই দ্রুত করতেছি, সরি। হ্যাঁ, কমপ্লেক্স ইমেজের ক্ষেত্রে। হ্যাঁ, হ্যাঁ ওইটাই আমরা করছি। কমপ্লেক্স ইমেজের ক্ষেত্রে ধরেন অনেক কমপ্লেক্স ইমেজ, যেটা ধরেন রেজলিউশন অনেক কম, এটা আউটপুট ভালো আসতো না, তখন আপনি পেন টুল দিয়ে এটারে কাজ করতে হবে। বুঝতে পারছেন? মানে প্রত্যেকটা অপশন ক্রিয়েট হওয়ার কারণ কি, কারণ হইলো যে যাতে করে বিকল্প উপায়ে প্রত্যেকটা ইমেজের জন্য যেটার জন্য যে সিলেকশন দরকার, ওইটার জন্য আমরা ওই সিলেকশন দিয়ে আমাদের নিডটুকু আমরা পূরণ করতে পারি। ঠিক আছে, তাহলে অলরেডি হয়ে গেছে। এখন আমি কন্ট্রোল ধরে জাস্ট ক্লিক করব, এখানে জাস্ট কন্ট্রোল জে দিব, ঠিক আছে। তা এটার নিচে আমরা আর করব না, আমরা জাস্ট দেখাই দিছি দুইটা কইরা। কিভাবে আপনারা বাকিগুলোর কাজও করবেন, যেমন এটা এটা করলেই হয়ে গেল। তা এটারে আমরা পিএইচডি আকারে সেভ করব, এখান থেকে কি এটা কিন্তু জেপিজি আকারে সেভ করব না, এটা জেপিজি আকারে পরে করব, আগে পিএইচডি আকারে, যাতে ইন ফিউচার এটার থেকে আমরা এডিট করতে পারি। ক্লিপিং পাথ কেন করি, যাতে করে ওই পাত্রা আমার নতুন করে আমার ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য পেন্টুল দিয়ে টানাটানি না লাগে, পরবর্তীতে যাতে আমি কোন ইমেজের ভিতরের অংশ বেশি গেলে বা বাইরে চলে গেলে যাতে এটাকে আবার আমি কাজ করতে পারি সেজন্য। বুঝতে পারছেন? যেমন এটাকে আমি এখানে সেভ করে নিলাম, এখন কিন্তু আমার অলরেডি দেখেন এখানে কিন্তু পাত্রা আছে, আছে কি না? তাহলে আমি এটার মধ্যে আবার কি এটা এবং এটা, এবং কোনো কারণে যদি আমার পাঁচ সংক্রান্ত কোনো কাজ হয়, ধরেন আমার এইখানে আমি ক্লিক করলাম যে আমার কার্ডটা যদি একটু 19-20 ভিতরে বা বাইরে নিয়ে আসতে হয়, তাহলে সেই এডিটটুকু আমি করতে পারবো। এখন যদি আমি এটা না করতাম তাহলে কিন্তু আবার প্রথম থেকে আমার কাজ করতে হইতো। এটা হলো বেনিফিশিয়ারি, বুঝছেন? আশা করি আপনারা বুঝতে পারছেন। এবং এই ক্লিপিং পাতের উপরেই অনেক কাজ আছে, যে একটা টুল দিয়ে আপনি মাস্টারি অর্জন করতে পারলে, যে এটার উপরে 0.50 সেন্ট থেকে নিয়ে প্রায় $30 $35 পর্যন্ত একটা ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ আছে। বুঝতে পারছেন? যদি এআই এসে এটাকে অনেকটাই ইয়া করে ফেলছে, তারপরেও কিন্তু প্রফেশনালের কাজের কিন্তু ভ্যালু আছে। তো এটাকে আমি সেভ করব ফাইল থেকে, এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে এক্সপোর্ট এজ। আমারও টাইম শেষ, আজকের এই পর্যন্তই ছিল ফটোশপের উপর আপনাদের। হ্যাঁ, আপনারা এটা নিয়ে একটু প্র্যাকটিস করেন, এবং আরো দুইটা ক্লাস আমি নিব। একটা হলো ম্যানিপুলেশন, আর একটা হলো আপনাদের কিভাবে সোশ্যাল মিডিয়া পোস্ট বা এই ধরনের পোস্টার ডিজাইন আমরা করতে পারি। ঠিক আছে, তো আজকের মতো এখানেই সমাপ্ত। আপনারা আমি রিসোর্স ফাইলটুকু দিয়ে দিচ্ছি।